শাহজালাল বিমানবন্দরে ৩ কিলোমিটার এলাকা নীরব ঘোষণা, পর্যায়ক্রমে সারা দেশে নিয়ন্ত্রণ হবে হর্ন। পলিথিন নিষিদ্ধে সুপার শপে আজ থেকে অভিযান। আসলে আজও অস্থিরতা, বিভিন্ন দাবিতে নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ, পোশাক শ্রমিকদের কয়েক কিলোমিটার জুড়ে যানজট, গাজীপুরও বিক্ষোভ। সমবায় ব্যাংক থেকে ১২,০০০ ভরি স্বর্ণ লোপাটে উঠে আসে সাবেক চেয়ারম্যান মহিন নাম। দুদকের তদন্তে বেরিয়ে এলেও রহস্যজনক কারণে বাদ যায় চার্জশিট থেকে। জয় পুতুল ববির ব্যাংক হিসাব জব্দের নির্দেশ বিএফআইইউ এর। মানি লন্ডারিং প্রতিরোধ আইনে ৩০ দিনের জন্য স্থগিত থাকবে লেনদেন। এবং ভারতের ভিসা কড়াকড়িতে বাংলাদেশি পর্যটক শূন্য, পশ্চিমবঙ্গের কলকাতায় বিরূপ প্রভাব স্থানীয় অর্থনীতিতে, দ্রুত ভিসা প্রক্রিয়া স্বাভাবিকের দাবি। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্য। আপনাদের সঙ্গে আছি আমি রাইদুল ইসলাম শুভ। আজ থেকে হজরত শাহজালাল বিমানবন্দরে ৩ কিলোমিটার নীরব এলাকা ঘোষণা করা হয়েছে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী কাজল আবদুল্লাহ, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আজ থেকে বিমানবন্দর, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং বিমানবন্দর সামনের যে সড়ক, এই সড়ক সবকিছু মিলেই কিন্তু ৩ কিলোমিটার সড়ক, সবকিছু এখানে নীরব এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে। একটু আগেই এর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দ রেজওয়ানা হাসান। তিনি যেটি বলেছেন সেটি হচ্ছে যে বিমানবন্দর এলাকাকে বেছে নেওয়ার অন্যতম কারণ হলো যে এই এলাকায় প্রবাসী সহ যারা বিদেশি আসেন, বাংলাদেশে প্রবেশ করেন প্রবেশদ্বার হিসাবে, সেখানে নেমেই যে অত্যধিক শব্দের যে ঘাতক যে অবস্থা সেটি কিন্তু তারা দেখেন এবং নেতিবাচক একটি অবস্থার সৃষ্টি হয় তাদের কাছে। সেই দৃষ্টিভঙ্গি পরিবর্তনের জন্যই কিন্তু বিমানবন্দর এলাকাকে নির্ধারণ করেছেন এবং এই নির্ধারণের আলোকে বলা চলে যে প্রবাসী সহ বিদেশি এবং সাধারণ মানুষ যাতে সহজভাবে এবং এই কর্মসূচি পালন করতে পারেন সেটি। এর পাশাপাশি যেহেতু এই সড়কটি স্লো মোশন, অর্থাৎ ধীর গতির কোনো যানবাহন নেই, দ্রুতগতির যানবাহন এখানে চলাচল করে, সেই চলাচলকে কেন্দ্র করেই বলা চলে যে কোনো গাড়ি যেহেতু এখানে নির্ধারিত সময় পার্কিং করার কোনো প্রয়োজন নেই কিংবা ধীরগতির নেই, সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেট ব্যবহার করেছেন তারা, যে ম্যাজিস্ট্রেট থাকবেন। পাশাপাশি তারা বলছেন যে 7 দিনব্যাপী আপাতত সচেতনতা কার্যক্রম চলবে এবং এই সচেতনতার মধ্যে দিয়ে আগামীতে ডিসেম্বর এবং জানুয়ারিতে পুরো ঢাকা শহরকে তারা এই নীরব এলাকা হিসেবে কর্মসূচি ঘোষণা করবেন সরকার। এবং পাশাপাশি এখানে বিআরটিএ কাজ করবে, সিটি কর্পোরেশন কাজ করবে, পরিবেশ অধিদপ্তর কাজ করবে। সবাই সর্বত্র আন্দোলনকে কর্মসূচি হিসেবে, কর্মসূচিকে আন্দোলন হিসেবে নিয়ে তারা কিন্তু এই কর্মসূচি পালন করবেন। এবং প্রতি বছর কিন্তু 7% শিশু বলা চলে যে এই অত্যাধিক শব্দের কারণে কিন্তু তারা বধির হয়ে যাচ্ছে এবং এই বধিরতার হাত থেকে মুক্ত করা এবং স্বাস্থ্য এবং সুস্থ সম্মত একটি দেশ গড়ে তুলতে কিন্তু এই কর্মসূচি নিচ্ছে সরকার এবং এই কর্মসূচি বাস্তবায়ন করবে। যদিও বলা চলে যে এই কর্মসূচি পালন করতে কিন্তু বেশ কিছু সমস্যা কিংবা যে বিভিন্ন সমস্যার মধ্যে পড়তে হচ্ছে, সেই সমস্যাগুলো মোকাবিলা করেই কিন্তু তারা এগিয়ে যাওয়ার চেষ্টা করবে, এমনটি কিন্তু জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা। তো আমার কাছে এই ছিল এখন পর্যন্ত সবশেষ। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলেন কাজল আবদুল্লাহ। পূর্ব ঘোষণা অনুযায়ী আজ থেকে সুপারগুলোতে বাস্তব হচ্ছে পলিথিন ব্যাগ নিষিদ্ধের সিদ্ধান্ত। সবশেষ পরিস্থিতি জানাতে এই মুহূর্তে মগবাজার এলাকায় সুপার শপে আছেন সহকর্মী ফরাদুর রহমান, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আপনারা 10-15 দিন এটা তাদের থেকে বিজ্ঞাপন এসছে এবং তাদের সম্মতি নিয়ে তারা আমাদেরকে বলেছে 1 অক্টোবর থেকে পারবে, তাই আমরা 1 অক্টোবর থেকে শুরু করেছি। 15 দিন, আমরা 15 দিন পর তাদের সাথে আবার বসবো, যেটা বাস্তবায়নে কোথাও তাদের কোনো সমস্যা হচ্ছে কিনা এবং সে মোতাবেক আবার রিভিউ করা হবে। কিন্তু একটা আইন আছে, আইনটাকে মানতে হবে। এটা বাংলাদেশ সমবায় ব্যাংক থেকে
পূর্ব ঘোষণা অনুযায়ী আজ থেকে সুপার শপগুলোতে বাস্তবায়ন হচ্ছে পলিথিন ব্যাগ নিষিদ্ধের সিদ্ধান্ত। সবশেষ পরিস্থিতি জানাতে এই মুহূর্তে মগবাজার এলাকায় আছেন একটি সুপার শপে আছেন সহকর্মী ফারহাদুর রহমান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আজ থেকে সুপার শপগুলোতে পলিথিন ব্যাগের ব্যবহার নিষিদ্ধের সিদ্ধান্ত বাস্তবায়ন শুরু হয়েছে এবং সকাল থেকে আমরা বেশ কিছু সুপার শপ ঘুরেছি এবং সেই সব সুপার শপগুলোতে আমরা দেখতে পাচ্ছি সাধারণ মানুষ যারা বিভিন্ন জিনিসপত্র কিনতে এসেছেন তারা এই সুপার শপগুলো থেকে তাদের জিনিসপত্র যেগুলো আছে সেগুলো কাগজ কাপড়ের ব্যাগগুলোতে পাচ্ছেন এবং সুপার শপগুলো আগে থেকেই সেই পরিকল্পনা এবং প্রস্তুতি নিয়ে রেখেছিল এবং সেটি আজকে থেকে তারা বাস্তবায়ন শুরু করেছে। এখানে যেটি দেখা যাচ্ছে আগে সাধারণত যেসব পণ্য পলিথিন ব্যাগে দেয়া হতো সেই পণ্যগুলো এখন তারা হয়তোবা কাগজের ব্যাগে দিচ্ছেন গ্রাহকদের এবং তারা কিছু বিকল্প ব্যাগেরও ব্যবস্থা রেখেছেন যেসব ব্যাগ মূলত কাপড়ের কিংবা পাটের তৈরি এবং সেই ব্যাগগুলোর জন্য যদিও তারা ফি নিচ্ছেন। নাগরিকদের সাথে আমরা কথা বলেছি, এখানকার ক্রেতাদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন আগে যেই ব্যাগগুলোতে সুপার শপগুলো পণ্য সরবরাহ করতো সেগুলোর জন্য তারা তেমন কোনো ফি নিতেন না, তবে এখন কিন্তু সেই ফিগুলো তারা নিচ্ছেন। কিছুটা চাপ তাদের উপর পড়েছে, তবে সেই চাপটা পরিবেশের স্বার্থে বৃহত্তর সুবিধার স্বার্থে দেশের স্বার্থে তারা সেটি করতে রাজি আছেন এবং তারা যেটি বলছেন আসলে 2002 সালে এই সিদ্ধান্ত হলো, নানা সময় এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য বিভিন্ন সরকার পদক্ষেপ নিয়েছিলেন এবং সেগুলো বারে বারে আসলে ব্যর্থ হয়েছে। তবে এবার নতুন করে অন্তর্বর্তী সরকার যে উদ্যোগটা নিয়েছেন সেই উদ্যোগ বাস্তবায়ন হবে এবং সেটির সুফল সাধারণ নাগরিকরা পাবেন সেটিও তারা বলছেন। এখানকার সুপার শপ কর্তৃপক্ষ যারা আছেন তারা বলছেন যে তাদের কিছুটা কষ্ট হচ্ছেই, কেননা আগে তারা যে কম দামে পলিথিনের ব্যাগগুলো ব্যবহার করতে পারতেন এখন তাদেরকে তার বিপরীতে কাগজের ব্যাগ কিছুটা বেশি দামে কিনতে হচ্ছে এবং সেগুলো ফ্রি দেওয়া লাগছে। তবে বড় আকারের যে শপিং ব্যাগগুলো আছে সেগুলোর ক্ষেত্রে তারা ব্যবস্থা রেখেছেন। আমরা দেখেছি এখানে যেসব ব্যাগ রয়েছে অন্তত 30 টাকা সর্বোচ্চ বড় ব্যাগের দাম তারা রাখছেন 30 থেকে 35 টাকা এবং তার থেকে ছোট 32 টাকা 25 টাকা কিংবা 15-20 টাকার দামের ব্যাগগুলো এখানে আছে। আমরা সকাল থেকে দেখছি আসলে সাধারণ নাগরিকদের মাঝে একটা প্রত্যাশার জায়গা তৈরি হয়েছে যে পলিথিন আসলে পরিবেশের জন্য ক্ষতিকর, সেই পলিথিন ব্যবহার যদি এই সরকারি সিদ্ধান্তের পরে বাস্তবায়ন হয় সেটি তারা সাধুবাদ জানিয়েছেন। আজকে সকালে আমরা জানতে পেরেছি পরিবেশ উপদেষ্টা একটি প্রোগ্রামে তিনি বলেছেন যে এখন যেটি ইমপ্লিমেন্টেশন হচ্ছে সেটি ধীরে ধীরে অন্যান্য ক্ষেত্রে হবে, যেটি তারা আগেও ঘোষণা দিয়েছিলেন। 1 তারিখ থেকে সুপার শপে পলিথিন ব্যবহার নিষিদ্ধের সিদ্ধান্ত তারা জানিয়েছিলেন এবং নভেম্বরের 1 তারিখ থেকে কাঁচা বাজার এবং খুচরা বাজারগুলোতে পলিথিনের ব্যাগ নিষিদ্ধের সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে তারা বলেছেন এবং পরবর্তীতে ধীরে ধীরে এইসব কাজ তারা করবেন। এবং তারা আরেকটি কথা জানিয়েছিলেন যে সুপার শপগুলোতে সাধারণত পুলিশি অভিযান হবে না, বরঞ্চ সচেতনতার জন্য শিক্ষার্থীরা আসতে পারেন, তারা মনিটরিং করবেন যে সুপার শপগুলোতে আসলে পলিথিনের ব্যবহার ঠিক পুরোপুরিভাবে বন্ধ করা হয়েছে কিনা সেটি তারা তদারকি করবেন। আমরা শিক্ষার্থীদের একটি তালিকাও পেয়েছি, বিভিন্ন সুপার শপগুলোতে আজকে শিক্ষার্থীদের যাওয়ার কথা রয়েছে, যদিও এই যে আউটলেট এখন পর্যন্ত শিক্ষার্থীরা আসেনি, তবে প্রত্যাশা করা যাচ্ছে এখানেও আসবেন এবং তারা মনিটরিং করবেন। এখানকার সুপার শপ কর্তৃপক্ষ বলেছেন তারা গত কয়েকদিন যাবতই সর্বোচ্চ চেষ্টা করেছেন কোনো ধরনের পলিথিন ব্যাগ যাতে এখানে প্রোভাইড না করা হয় এবং তারা সেটি কিন্তু করছেন না। অনেকেই দেখছি আমরা যে বাসা থেকে ব্যাগ নিয়ে এসেছেন এবং তারা আর যারা পারছেন আসলে যাদের সামর্থ্য আছে কিংবা যাদের সদিচ্ছা আছে তারা সেসব ব্যাগ কিনে নিচ্ছেন এবং সেসব ব্যাগেই তারা পণ্যগুলো বাজার থেকে সুপার শপ থেকে বাসায় নিয়ে যাচ্ছেন। তো সুপার শপ পলিথিন ব্যাগ নিষিদ্ধের যে সিদ্ধান্ত বাস্তবায়ন সেটির সবশেষ খবর জানাচ্ছিলাম মগবাজার থেকে। এতক্ষণ মগবাজার থেকে সরাসরি যুক্ত ছিলেন ফারহাদুর রহমান। বাংলাদেশ সমবায় ব্যাংক থেকে 12,000 ভরি স্বর্ণ লোপাট হলো কিভাবে, এ নিয়ে ঘটনার সময়কার চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ মহিদ্দিকে তীর ছুঁড়েছেন এক কর্মকর্তা। দুদকের তদন্তে প্রথম দিকে নাম এলেও রহস্যজনক কারণে চার্জশিট থেকে মহিউদ্দিনের নাম বাদ দেওয়া হয়। বর্তমান সহকারী মহাব্যবস্থাপক বলছেন বিভিন্ন সময় দুদককে তথ্য দেওয়ার পাশাপাশি চার্জশিটে নাম আসাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে ব্যাংক। সাইফুল ইসলামের রিপোর্ট। বাংলাদেশ সমবায় ব্যাংক লিমিটেড বা বিপিআই ব্যাংকটির ভল্ট থেকে 12,000 ভরি সোনা লোপাটের ঘটনা গণমাধ্যমে আসায় সৃষ্টি হয়েছে চাঞ্চল্যের। 2010 সালে নারায়ণগঞ্জ কোঅপারেটিভ ক্রেডিট লিমিটেডের 12 কোটি টাকা ঋণের বিপরীতে 12,000 ভরি স্বর্ণ জামানত হিসেবে নেয় বাংলাদেশ সমবায় ব্যাংক, যার সুদ জমে হয়েছে 10 কোটি টাকা। দীর্ঘ 10 বছরেও ওই ঋণ পরিশোধ করতে পারেনি নারায়ণগঞ্জ কোঅপারেটিভ লিমিটেড।
এতে প্রতিষ্ঠানটি দেউলিয়া হয়ে যায়। এই সুযোগ কাজে লাগিয়ে তাদের জামানত রাখা স্বর্ণ নয়-ছয় করে সমবায় ব্যাংকের একটি চক্র। এ নিয়ে দুদক 2020 সালেই তদন্তে নামে। সমবায় ব্যাংকের ওই সময়ের চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ সহ 9 কর্মকর্তার বিরুদ্ধে প্রাথমিকভাবে অভিযোগের প্রমাণ পায় সংস্থাটি। পরের বছরের ফেব্রুয়ারিতে ব্যাংকটির 5 কর্মকর্তাকে গ্রেপ্তার করলেও বাদ যান চেয়ারম্যান। পরে মামলাটির চার্জশিট থেকেই তার নাম বাদ দেয়া হয়। নাম আসে 8 কর্মকর্তার। ইতোমধ্যে মৃত্যুবরণ করেছে একজন। ব্যাংকটির পরিচালনায় একচ্ছত্র আধিপত্য থাকলেও কেন মামলা থেকে বাদ গেলেন চেয়ারম্যান, তার একটা কারণ জানা গেল আরেক আসামির কাছ থেকে। অভিযোগ নিয়ে ফোনের মাধ্যমে যোগাযোগ করলে মহিউদ্দিন মহির অন্তত 2টি নাম্বার বন্ধ পাওয়া যায়। তবে যিনি বা যারা চেয়ারম্যানের উপর দায় চাপাচ্ছেন তাদের কি কোনো সংশ্লিষ্টতা নেই এই ঘটনায়? কেননা ভল্ট রক্ষণাবেক্ষণের সাথে জড়িত ছিলেন ওই কর্মকর্তা সহ চার্জশিটে নাম আসা আরো 7 জন। স্বর্ণ ডেলিভারির সময় গ্রাহকদের আমরা যেহেতু ট্যাক্স ওয়ার্ক করছি সেই হিসাবে আমাদের সাক্ষ্য থাকবেই, ওই হিসাবে আমাদের মামলা করছে আর কি আমাদের নামে। এখন প্রশ্ন হচ্ছে 12,000 ভরি স্বর্ণ এখন কার দখলে? সমবায় ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক জানান, যাদের বিরুদ্ধে অভিযোগ এসেছিল তদন্ত করে ব্যবস্থা নেওয়া হয়েছে। দুদক তো তখন যখন অনুসন্ধান করেছে সময় সময় আমাদের কাছে তথ্য চেয়েছে, আমরা দুদককে তথ্য দিয়েছি। আর আমাদের যে অফিসারদের চার্জশিটে নাম আসছে বা যাদের অ্যারেস্ট হয়েছে, তো এদেরকে এরা এখন সাময়িক বরখাস্ত অবস্থায় আছে। এদিকে বছরের পর বছর পার হলেও মামলার নিষ্পত্তি না হওয়ায় এমন ঘটনা বাড়তে পারে বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। আসলে আজও বকেয়া বেতন সহ বিভিন্ন দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা। সকালে নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাইল এলাকায় অবস্থান নেন বার্স গার্মেন্টসের শ্রমিকরা। এ সময় নানা স্লোগানে নিজেদের দাবি জানান বিক্ষোভকারীরা। টানা 24 ঘন্টা নবীনগর চন্দ্রা মহাসড়কে যান চলাচল ব্যাহত হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন যাত্রী ও চালকরা। প্রায় কয়েক কিলোমিটার এলাকা জুড়ে যানজটে আটকা পড়েছেন দূরপাল্লার যানবাহন। এই মুহূর্তে আশুলিয়ার বাইপাইলে আছেন সহকর্মী মুজাফফর হোসেন জয় এবং গাজীপুরের ভোগড়া এলাকায় আছেন রাজিবুর হাসান। সরাসরি চলে যাচ্ছি জয়ের কাছে। আমি রয়েছি নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাইলে। আপনি জানেন যে দীর্ঘ প্রায় 26 ঘন্টা ধরে এই সড়কটিতে বাইপাইল এলাকায় শ্রমিকরা অবরোধ করে রেখেছে, যার ফলে কিন্তু মানুষের ত্রাহি ত্রাহি অবস্থা, এখানে পরিবহনগুলো আটকে আছে দীর্ঘ 26 ঘন্টা ধরে। কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি আশুলিয়া শিল্পাঞ্চলের একটি কারখানায়, বার্স গ্রুপের একটি কারখানা, কয়েক হাজার শ্রমিক, যেখানে বিগত কয়েক মাস পূর্বে কারখানাটিকে শাটডাউন করা হয় এবং এর ফলশ্রুতিতে কিন্তু শ্রমিকরা বলছে যে তাদের কয়েক মাসের বকেয়া বেতন বাকি রয়েছে। আনুষঙ্গিক আরও টার্মিনেট করার জন্য যে ধরনের তাদের পাওনার লেনাদেনার কথা থাকে সেগুলো তারা পাচ্ছে না, বিদায় কিন্তু তারা প্রায় কালকে সকাল 10টা থেকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। আমরা এখানে দেখেছি যে শ্রমিকরা তাদের পাওনা দানার ব্যাপারে এবং একই সাথে কিন্তু বকেয়া বেতনের দাবিতে তারা বিক্ষোভ করে আসছে। কিন্তু আজকে পর্যন্ত একাধিকবার তাদের সাথে বসার কথা থাকলেও তারা জানাচ্ছে যে ফলপ্রসূ কোনো আলোচনা হচ্ছে না। এবং মালিক পক্ষকে, শিল্প পুলিশের পক্ষ থেকে আমরা যতটুকু জানতে পেরেছি, তারা বলছেন যে মালিক পক্ষকে কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না, বিদায় তাদের সাথে সুরাহা করা সম্ভব হচ্ছে না। কিন্তু এদিকে নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাইল থেকে আপনার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হয়ে প্রায় দীর্ঘ 9 কিলোমিটার সড়ক একদিকে যেমন আটকা পড়ে আছে যানবাহন, ঠিক তেমনি অপরদিকে বাইপাইল থেকে প্রায় চন্দ্রা, গাজীপুরের চন্দ্রা পর্যন্ত প্রায় আরো 9 কিলোমিটারের অধিক সড়ক যানবাহনগুলো আটকা পড়ে আছে। ফলে দেখা দিচ্ছে যে সড়কটিতে যানবাহন চলাচল হচ্ছে না এবং 26 ঘন্টা ধরে আপনার দীর্ঘ পথ অতিক্রম করে দূরপাল্লার যান যেমনি আটকে আছে তেমনি আটকে আছে পণ্যবাহী ট্রাকগুলো, লরিগুলো আটকে আছে। তো আমরা এখানে কথা বলেছিলাম অনেক শ্রমিকদের সাথে, বিশেষ করে যারা আটকে আছে মোটর শ্রমিক, তারা বলছিলেন যে এখানে প্রায় দীর্ঘ 26 ঘন্টা ধরে আটকে থাকার ফলে তাদের যেমন একদিকে যেমন তাদের বিশ্রাম নেই, তেমনি তারা অনেক ধরনের বিড়ম্বনার শিকার হচ্ছেন। এখানে গরম রয়েছে, ভ্যাপসা গরমে তাদের জীবনের ত্রাহি ত্রাহি অবস্থা বলে তারা আমাদেরকে জানিয়েছেন। আমরা জানতে পেরেছি যে যদিও আশুলিয়া শিল্পাঞ্চলে অন্যান্য শিল্পাঞ্চলগুলোতে
উৎপাদন কিছু কিছু কারখানায় উৎপাদন হচ্ছে, কিন্তু আশুলিয়া শিল্পাঞ্চলের এই একটি কারখানায় শ্রমিকরা বিক্ষোভ করার কারণে ঢাকা নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাল থেকে চন্দ্রা পর্যন্ত এবং আপনার বাইপাল থেকে নবীনগর পার হয়ে সাভার পর্যন্ত যানজটের সৃষ্টি হয়েছে বলে আমরা জানতে পেরেছি। আমরা শ্রমিক আন্দোলন এবং এ বিষয়ে আরো বিস্তারিত জানতে চলে যাব গাজীপুরে। সেখানে রয়েছেন সহকর্মী রাজিবুল হাসান। রাজীব, আজকেও শিল্পনগরী গাজীপুরে এই যে শ্রমিক বিক্ষোভ সেটি শুরু হয়েছে সকাল থেকে। এই মুহূর্তে একদম অচল অবস্থা বলতে গেলে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে, অর্থাৎ গাজীপুরের যে চান্দনা চৌরাস্তা, এই চান্দনা চৌরাস্তা ভোগড়া বাইপাস এলাকা ঘিরে এই যানজট তৈরি হয়েছে। একটু জানানোর চেষ্টা করছি, যেটি চান্দনা চৌরাস্তার ফ্লাইওভারটি রয়েছে, এই ফ্লাইওভারের ঢাকামুখী যে দক্ষিণ পাশের শেষ হয়েছে যেখানে, সেটির সামনেই এপিএল গার্মেন্টসের শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিয়েছে। বিক্ষোভ করতে করতে তারা মহাসড়কে অবস্থান নিয়েছে এবং যেই কারণে দুই অংশের গাড়ি একেবারে জটলা লেগে আছে। সেই এখন বলতে গেলে 8টার পর যে দুর্ভোগ শুরু হয়েছে, সেই দুর্ভোগ কিন্তু মাত্রা অনেকাংশেই বেড়েছে। প্রায় 7 কিলোমিটার এলাকায় এই মুহূর্তে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যানজট রয়েছে এবং মানুষের দুর্ভোগের শেষ নেই। এমনিতেই গরম, তার মধ্যে মহাসড়কে গাড়ি ঘন্টার পর ঘন্টা আটকে মানুষ কিন্তু যারা আসলে গণপরিবহনে ছিল তারা অনেকেই পায়ে হেঁটে গন্তব্যস্থলে যাওয়ার চেষ্টা করছে। আর যে পণ্যবাহী যেসব গাড়ি রয়েছে, ব্যক্তিগত গাড়ি যেসব রয়েছে, সেগুলো কিন্তু আটকাই পড়ে আছে। আপনারা যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন, এই মহাসড়কে সেই যে ফ্লাইওভারের সম্মুখেই কিন্তু এই আন্দোলনটি চলছে এবং এই জটলা আসলে ঠেকেছে আশপাশের যেসব ফিডার রোডগুলো রয়েছে, সেইগুলোতেও কিন্তু যানজট তৈরি হয়েছে। মানুষ বলছেন যে এই যে প্রতিদিনকার আন্দোলনে রূপান্তরিত হচ্ছে এক ধরনের বলতে গেলে গার্মেন্টস শ্রমিকদের, এটি থেকে আসলে মুক্তি চান। গত রাতের কথা একটু বলতে হয় আপনাদের। গত রাত প্রায় 1:30-2টা পর্যন্ত কিন্তু মহাসড়কে এই গার্মেন্টস শ্রমিকরা অবস্থান করছিল এবং সেই সময়ও খুব যানজট দেখা দিয়েছিল। যদিও রাতের বেলায় হওয়ার একটা লেন, একটা অংশ, বিকল্প রাস্তা, নানানভাবে গিয়ে কিন্তু মানুষ কালকের দুর্ভোগ কোনো রকমে কাটিয়েছে, অনেকে নাজেহাল হয়েছে রাতভর। আর আজকে সকালে আবারও শুরু হয়েছে এই আন্দোলন। এটি আসলে কতক্ষণ নাগাদ থাকবে সেটিও কিন্তু বোঝা যাচ্ছে না। তবে এখন পর্যন্ত আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের এখানে দেখছি যে পরিস্থিতি শান্ত করার জন্য তারা চেষ্টা করছেন, কিন্তু পরিস্থিতি আসলে কোনোভাবেই শান্ত করা যাচ্ছে না। এই যে এই পোশাক কারখানাটি এপিএলস, এই পোশাক কারখানার শ্রমিকরা বলছেন যে তাদের 3 মাসের বকেয়া বেতন রয়েছে এবং এই 3 মাসের বকেয়া বেতন পরিশোধ না করলে তারা আসলে এই মহাসড়ক ছাড়বেন না এবং শেষ পর্যন্ত তারা আসলে এই মহাসড়কেই থাকবে। তবে এখন পর্যন্ত সর্বশেষ এক লাইনে যদি বলি যে তীব্র যানজট তৈরি হয়েছে এবং মানুষের দুর্ভোগ আস্তে আস্তে বাড়ছে। মোটামুটি এই ছিল গাজীপুর থেকে আমার কাছে সবশেষ তথ্য। পোশাক শ্রমিকদের আন্দোলন ও যানজট সম্পর্কে জানতে সরাসরি যুক্ত ছিলাম গাজীপুর ও সাভার থেকে। পোশাক কারখানায় চলমান সংকট নিরসনে প্রশাসনের ভূমিকা নিয়ে অসন্তোষ জানিয়েছেন মালিকপক্ষ। তাদের দাবি, নিরাপত্তাহীনতায় উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি পণ্য সরবরাহ ব্যাহত হচ্ছে। এ অবস্থায় অনেক ক্রেতা নিচ্ছেন মুখ ফিরিয়ে। এ পরিস্থিতিতে আবারও শিল্প এলাকায় সরকারের বিশেষ নজর চাইল বিজিএমইএ। সোমবারও আশুলিয়ায় কাজ না করলে বেতন পাবে না শ্রম আইনের 13-1 ধারায় বন্ধ ছিল 12টি রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানা। আর নিরাপত্তার শঙ্কায় সবেতনে বন্ধ কারখানার সংখ্যা 19টি। আমরা সরকারকেও বলেছি, আর্মিকেও বলেছি যাতে মালিক পক্ষের সাথে কথা বলে দফায় দফায় সরকারি বেসরকারি পর্যায়ে বৈঠক, দাবি মানতে শ্রমিক মালিক আর রাষ্ট্রের যৌথ বিবৃতি আশ্বাসের পরও কেন শান্ত হচ্ছে না দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্প? 1 মাসের বেশি সময়েও যখন মেলেনি এসব প্রশ্নের উত্তর, তখন সোমবার দুপুরে আবারও রাজধানীর উত্তরায় বিজিএমইএ ভবনে এসে শিল্প মালিকরা জানালেন পোশাক কারখানায় নিরাপত্তাহীনতার কথা। আমরা 17 to 18% পে করতেছি হচ্ছে স্যালারি, ওয়েজ, ওভারটাইম এগুলাতে। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। আমাদের নিরাপদ কর্মপরিবেশ চাই এবং এটা দায়িত্ব রাষ্ট্রের। অতীতে যেভাবে দেখে এসেছি এই ধরনের সিচুয়েশন, আইন শৃঙ্খলা নিজেদের হাতে তুলে নেওয়া, এটাকে তারা যেভাবে কন্টিনিউ করেছে, এটা আমরা either it's not being quick enough or it's not being strong enough. চলমান পরিস্থিতির ব্যাখ্যায় তারা জানান, এক কারখানা অসন্তোষে আক্রান্ত হলে ছোঁয়াচে রোগের মতো ছড়িয়ে পড়ে পাশের কারখানায়। জানমাল রক্ষায় নিরুপায় অবস্থায় প্রশাসনের সহায়তা চাইলেও তা মেলে না সময় মতো। এমন উদ্বেগে অনেক ক্রেতাই নিচ্ছেন মুখ ফিরিয়ে। আমাকে একবার বলছে, you have done every week problem,
Close the factory, close our order, no need. আমরা কিন্তু ফ্যাক্টরি ছেড়ে দিয়েছি 11টার সময়। আমার এখানে আর্মি আসছে 1:36-এ। আমরা কতক্ষণ 2.5 ঘন্টা। কোন ফ্যাক্টরির সামনে কেউ 2.5 ঘন্টা থাকে? যদি নিরাপত্তার অভাব কন্টিনিউ হয় তাহলে কিন্তু আমরা ফ্যাক্টরি চালাতে পারবো না। I have paid 48 লাখ টাকা এফ্রেট। জাস্ট আমি গত 2 দিন একটা ভেসেল মিস করেছি। একদিনের কথা বললাম। তো আমরা ফ্যাক্টরি চালাতে চাই। উৎপাদন সচল রাখতে যখন শত চেষ্টার পরেও অসহায় হয়ে পড়ছেন শিল্পোদ্যোক্তারা, তখন কারখানার নিরাপত্তা নিশ্চিতে আবারও সরকারের বিশেষ নজর চাইলেন বিজিএমইএ এর ভারপ্রাপ্ত সভাপতি। আমি বিশ্বাস করি যে আইন শৃঙ্খলা বাহিনী, রক্ষাকারী বাহিনী এবং সরকারের যথেষ্ট এখানে অ্যাটেনশন দিতে হবে। যেসব কারখানা 1 মাসে বেশিরভাগ সময়ই বন্ধ ছিল, তাদের বেতন পরিশোধ করাও এখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলে উঠে আসে শিল্প মালিকদের অভিযোগের ভাষায়। ওরা নিজেরাও জানে না, আমরা জানি না। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশে অতীতে যতটুকু উন্নতি হয়েছে তার ন্যায্য হিস্সা পায়নি শ্রমজীবীরা। চাহিদার তুলনায় কম মজুরি সহ শ্রমিকরা বঞ্চিত নানা অধিকার থেকে। শ্রমিকদের এসব অভিযোগ আমলে নিয়ে শ্বেতপত্র তৈরির আলোচনায় তাদের প্রত্যাশা অন্তর্ভুক্ত করার কথা জানিয়েছেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনা শেষে এ কথা বলেন তিনি। এছাড়া প্রায় প্রতিটি খাত ধরে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে 3 মাসের মধ্যে শ্বেতপত্রের খসড়া তৈরির প্রত্যাশাও তার। বাংলাদেশে গত দশক বা আরও সাম্প্রতিক অতীতে দেশের যেটুকু উন্নতি হয়েছে, সেই উন্নতিতে বাংলাদেশের শ্রমজীবী জনগণ তাদের ন্যায্য হিস্সা পায় নাই। ওনারা বলেছেন যে বাংলাদেশের শ্রমিকদের মজুরি, সেই মজুরি যথোপযুক্ত না। ওনাদের আগামী দিনে এগোনোর জন্য অনেক প্রত্যাশা আছে, সেগুলো ভিন্নভাবে আমরা আলোচনার ভিতরে নিব। সামনে আরও বিভিন্ন ধরনের খাতওয়ারি আলোচনা হবে, যে যারা বিদেশি বিনিয়োগকর্তা আছে তাদের সাথেও আলোচনা হবে, বিদেশি সাহায্যদাতাদের সাথে আলোচনা হবে। এই আলোচনাগুলো অব্যাহত থাকবে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল এবং শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকী ববির ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছে ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। সোমবার তাদের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেয় দেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে। এতে তাদের ব্যাংক হিসেবের সব ধরনের লেনদেন বন্ধ থাকবে। জয়, পুতুল, ববির পাশাপাশি সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ও আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন CRI এর ইয়ং বাংলা প্রজেক্টের নামে থাকা ব্যাংক হিসাবও জব্দের নির্দেশ দেওয়া হয়েছে। BFIU এর নির্দেশনায় বলা হয়েছে, এসব হিসাবে লেনদেনের মানি লন্ডারিং প্রতিরোধ আইনের আওতায় 30 দিনের জন্য স্থগিত রাখা এবং তাদের নামে কোনো লকার থাকবে না, তার ব্যবহার 30 দিনের জন্য বন্ধ থাকবে। 5 আগস্ট হাসিনা সরকারের পতনের পর এবার শেখ হাসিনা পরিবারের 3 সদস্য ও CRI সংশ্লিষ্ট ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা এলো। ডলারের দাম বেঁধে দেওয়া, রিজার্ভ থেকে ডলার বিক্রি ও কৌশলে খেলাফি ঋণ গোপন করায় কেন্দ্রীয় ব্যাংকের নীতির ওপর আপত্তি তুলে এবার বাংলাদেশ সফরে শেষ করে IMF এর প্রতিনিধি দল। একসঙ্গে ট্যাক্স, GDP অনুপাত ও রফতানি আয়ের হিসাব নিয়েও আপত্তি জানিয়েছে সংস্থাটি। তবে সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা, কর্মসংস্থানের সৃষ্টি, প্রতিষ্ঠানকে শক্তিশালী করা, টেকসই ও ন্যায়সঙ্গত প্রবৃদ্ধির জন্য সমর্থন থাকবে বলে জানিয়েছে IMF। সপ্তাহব্যাপী ব্যস্ত সময় পার করার পর সোমবার শেষ হয় আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর প্রতিনিধি দলের ঢাকা সফর। শেষ দিনে গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়েছে সংস্থাটি, যার শুরুতেই সাম্প্রতিক গণঅভ্যুত্থানে আহত নিহতদের প্রতি গভীর শোক জানিয়ে এমন কঠিন সময়ে বাংলাদেশের জনগণের পাশে থাকার আশ্বাস দিয়েছে IMF। তবে শঙ্কাও জানিয়েছে সংস্থাটি, যেখানে বলা হয়েছে বাংলাদেশের মূল্যস্ফীতির হার চড়ে রয়েছে 2 অঙ্কের ঘরে। উল্লেখযোগ্যভাবে স্থবির হয়ে পড়েছে অর্থনৈতিক কর্মকাণ্ড। আন্দোলনের কারণে অর্থনৈতিক অস্থিরতার পাশাপাশি যোগ হয়েছে বড় আকারের বন্যা। লেনদেনের ভারসাম্য পরিস্থিতির অবনমনের কারণে বৈদেশিক মুদ্রার রিজার্ভে দেখা দিয়েছে বাড়তি চাপ, কমে গেছে রাজস্ব সংগ্রহের গতি। এমন সময় এমন ঘটনা ঘটেছে যখন ব্যয়ের চাপ বেড়েছে ও পুঁজিভূত হয়েছে অভ্যন্তরীণ বকেয়া। IMF
বলছে, আর্থিক খাতের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রয়োজনীয় নীতি ও সংস্কারের ওপর উন্মুক্ত ফলপ্রসূ আলোচনা করেছে তারা। চ্যালেঞ্জ মোকাবিলার অংশ হিসেবে নীতি পদক্ষেপের সমন্বয়ে চলমান সংকোচনমূলক মুদ্রানীতি অব্যাহত রাখা এবং খুব প্রয়োজনীয় নয় এমন খাতগুলোতে যৌক্তিকভাবে ব্যয় করার সরকারি উদ্যোগের প্রতি সমর্থন জানিয়েছে IMF। সংস্থাটি নিজেদের বাংলাদেশের অবিচল অংশীদার ব্যাখ্যা দিয়েছে। সপ্তাহব্যাপী চলা বৈঠকে সংস্থাটির দেয়া $470 কোটি ঋণের শর্ত হিসেবে জুড়ে দেয়া পরামর্শগুলো চুরচেলা বিশ্লেষণ করা হয়েছে। দাতা সংস্থাটি হাতে গোনা কয়েকটি শর্ত ছাড়া প্রায় সবকিছুর বিষয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছে। এদিকে আরও $300 কোটি ঋণ IMF এর কাছে চায় বাংলাদেশ। এ নিয়ে চলতি মাসে IMF বিশ্বব্যাংকের বার্ষিক সভায় আলোচনা আরও এগিয়ে নেওয়া হবে বলেও আশ্বস্ত করেছে সংস্থাটি। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর গুলশানে একটি সুপার শপে পলিথিনের পরিবর্তে পাটের ব্যাগ ব্যবহারে ক্রেতাদের উদ্বুদ্ধকরণ কর্মসূচিতে কথা বলছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা M শাখাওয়াত হোসেন। সরাসরি চলে যাচ্ছি সেখানে। করছেন আমার সামনে দাঁড়িয়ে আছেন BGME এর একজন, ওনাদের অনেক সমস্যা আছে, তারপরেও তারা কিন্তু করে যাচ্ছেন। তারা কাঁচা পাট বেশিরভাগ দিচ্ছেন। আমরা আশা করি যে ভবিষ্যতে আপনারা একটা ইন্টারনাল মার্কেট পাবেন বড়, এবং একই সাথে কাঁচা পাটটা হয়তো আপনি কম করবেন, বাই প্রোডাক্টগুলো আপনারা বেশি করে করবেন। আরেকটি বলে রাখি যে আমরা চেষ্টা করছি একটা প্লাস্টিকের বিকল্প বের করতে। পাটের সেলুলার দিয়ে আমরা সোনালি ব্যাগ তৈরি করছি, উনিও আসছেন, ওনারা চেষ্টা করছেন আমাদের এক্সপোর্ট বাড়াতে। ওটা যখন বাজারে আসবে তখন ওটাও হয়তো আপনাদের সুপার শপে চলে আসবে ইনশাল্লাহ আসে। তো যাই হোক, আপনারা কোঅপারেট করবেন। আমরা আস্তে আস্তে চেষ্টা করছি যে কিছু পরিবর্তন আনার জন্য, সামাজিক, অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি। আর যারা এখানে আসছেন তারা আমি শিওর তারাও আপনাদের সাথে কোঅপারেট করবেন যে 20, 25, 30 টাকা কোনো আজকাল কোনো টাকা না, এটা এমন কোনো বড় কিছু টাকা না। তো আপনাদেরকে অনেক ধন্যবাদ, বিশেষ করে মিডিয়া যারা সকালবেলা এখানে এসছেন কভার করার জন্য। আপনাদেরকে অনেক ধন্যবাদ। এই আপনাদের মাধ্যমে এই মেসেজগুলো সারা দেশে এবং দেশের বাইরেও চলে যাচ্ছে, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। পাটের এখন যে ব্যবহার পাচ্ছে, মানে এখন ডিমান্ড পাই সাপ্লাই আছে কিনা, অর্থাৎ পলিথিন বন্ধ হলে যে পরিমাণ চাহিদা তৈরি হবে সেই পরিমাণ ব্যাগ সরবরাহ করার সুযোগ মানে করা যাচ্ছে কিনা? ওকে, বন্ধু ভালো করছি। হয়তো এই মুহূর্তে হয়তো হবে না, কিন্তু স্লোলি অ্যান্ড গ্র্যাজুয়ালি তখন আমরা দেখবো যে কুটির শিল্প হিসাবে এটা বেড়ে যাচ্ছে। এবং আমি আমাদের এই ক্যান্টনমেন্টের ভেতরে CSD-তে গেলাম, ওখানে কিন্তু কেউ ফ্রি দেয়নি, সব লটকানো আছে, আমি নিজে কিনে নিয়ে আসছি, কিনতে গেছিলাম নিজে কিনে নিয়ে আসছি। এই যে মার্কেটস অ্যান্ড সাপ্লাই অ্যান্ড ডিমান্ড, এটা যখনই হবে তখন আপনি দেখবেন যে আপনার বাড়ির দ্বারের আশেপাশে এই ব্যাগ তৈরি হচ্ছে। আপনি চিন্তা করেন যে এক সময় অনেক কিছু ডিমান্ড আমরা মনে করছি যে বোধহয় নাই, হবে না, কিন্তু সেগুলো এখন চলছে না। সো যেটাকে ইকোনমিতে বলে সাপ্লাই অ্যান্ড ডিমান্ড, ডিমান্ড থাকলে সাপ্লাই বাড়বে, ডিমান্ড যদি না থাকে তাহলে সাপ্লাই বাড়বে না। তো আমি এটাই মনে করি ওনারা যারা বিজনেস করছেন তারা তো চাচ্ছেন ডিমান্ডটা বাড়ুক। তা ডিমান্ডের সাথে যদি ওনারা তাল মিলাতে না পারেন তাহলে ওনারা আরও অন্য কেউ আসবে করতে, এখন আসছে না। এতক্ষণ রাজধানীর গুলশানে সরাসরি যুক্ত ছিলাম। প্রতি বছর তিস্তার আগ্রাসনে উত্তরে হাজার হাজার কোটি টাকার ক্ষতি হলেও দীর্ঘ সময়েও কোনো উদ্যোগই নেওয়া হয়নি সংস্কারে। জোড়াতালি সংস্কারে বছর ঘুরে আবারও একই আঘাত তিস্তার। ফসলি জমি, বসতভিটা হারিয়ে বাড়ছে নিঃস্ব ভুক্তভোগীর সংখ্যা। অধিকার কর্মীরা বলছেন বিগত সরকারগুলোর কূটনৈতিক ব্যর্থতা আর টেকসই পরিকল্পনার অভাবে খেসারত দিতে হচ্ছে তিস্তা পাড়ের 2 কোটি মানুষকে। শাকিল মাহমুদের ক্যামেরায় নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। তিস্তার উপর ভর করেই জীবনযাপনের রসদ যোগান উত্তরের কোটি মানুষ, অথচ 240 বছরের পুরনো তিস্তা কখনোই পরিচর্যার উদ্যোগ নেয়নি বিগত কোনো সরকারই। এমনকি আন্তঃসীমান্ত এই নদীর পানির ন্যায্য হিস্সা আদায়ে চরমভাবে ব্যর্থ হয়েছে। তিস্তার আগ্রাসনে শুধু বাস্তুচ্যুত মানুষের সংখ্যাই বাড়ছে না, বাড়ছে সর্বস্ব হারানো মানুষের আর্তনাদ। খরা, বন্যা ও প্রতি বছরের উপর্যুপরি ভাঙ্গনে তিস্তা অববাহিকার 2 কোটি মানুষের জীবনে নেমে এসেছে মহা দুর্যোগ। আমরা কোনো চাল চাই না, ডাল চাই না, কোনো ত্রাণ চাই না। আমাদের কথা একটাই,
আমরা এই তিস্তা খনন চাই। দুর্নীতির বেড়াজাল থেকে যতদিন পানি উন্নয়ন বোর্ড বেরিয়ে আসবে না ততদিন পর্যন্ত আমাদের এই তিস্তা নদীর কোনো কাজ হবে না। আন্তর্জাতিক নিয়ম নীতির তোয়াক্কা না করেই ভারত একতরফাভাবে তিস্তার পানি নিয়ন্ত্রণ করছে। তিস্তা চুক্তির পর ভূরাজনৈতিক কারণে ভারতের হস্তক্ষেপে আটকে যায় তিস্তা মহাপরিকল্পনাও। না আছে শাখা নদী, না আছে তলদেশ খনন করা, না আছে নিজ দেশীয় ব্যবস্থাপনা, না আছে আন্তর্দেশীয় ব্যবস্থাপনা। ফলে আমাদের এই নদীটা সব দিক থেকে মানুষের জন্য শত্রুতে পরিণত হয়েছে। এই পানির সমস্যা সমাধানের জন্য আমাদের জিআরসি, আমাদের যে সরকারের যে কূটনীতিক ব্যর্থতা এবং তার যে সফলতা নাই, এটা কিন্তু নিশ্চিত বলা যায়। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে মহাপরিকল্পনা নয়, তিস্তা সংস্কারে একটি প্রকল্প নিরীক্ষা পর্যায়ে রয়েছে। ডিপিপিটি হতে সময় লাগবে, তার বাইরে যেগুলো যদি ভাঙন দেখা দেয় আমরা সেখানে গত বছরের মতো জিও ব্যাগ পেলে ভাঙন প্রতিরোধের ব্যবস্থা করব। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে খরাকালে তিস্তার ভূগর্ভস্থ পানির স্তর ক্রমাগত নামছে। অন্যদিকে তিস্তার মরণে অল্প পানিতেই বন্যা ও ভাঙনের মতো দুর্যোগ তৈরি হচ্ছে। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। নীলফামারীর ডোমারের সরকারি বীজ আলু উৎপাদন খামারে মৌসুম শেষে এতদিন পড়ে থাকতো 400 একর জমি। তবে সম্প্রতি আলুর বীজ উৎপাদনের পতিত জমি আউশ ধানের বীজ উৎপাদন শুরু করেছে খামার কর্তৃপক্ষ। এ কারণে স্থানীয় কৃষক সহজেই স্বল্প দামে পাচ্ছেন ধানের বীজ। চলতি মৌসুমে উৎপাদিত বীজ B98 জাতের ধান দিয়ে আগামী মৌসুমে অতিরিক্ত 39,000 একর জমিতে রোপণ করা যাবে বলে জানিয়েছে খামার কর্তৃপক্ষ। মোহাম্মদ সোহেলের ছবিতে শাকির হোসেন বাদলের রিপোর্ট। মাঠ জুড়ে পাকা আউশ ধান, পরিচর্যা শেষে সোনালী ফসল, চলছে কাটা ও মাড়াইয়ের কাজ। বীজ আলু উৎপাদনের পর এতদিন পতিত পড়ে থাকত নীলফামারীর ডোমারের সরকারি বীজ আলু উৎপাদন খামারের প্রায় 400 একর জমি। তবে 2020-21 মৌসুম থেকে এসব পতিত জমিতে চাষ করা হচ্ছে আউশ ধান। মাত্র 80 দিনের ব্যবধানে প্রতি বিঘা জমি থেকে 15 থেকে 17 মণ ধান পাওয়া যায়। এ কারণে স্থানীয় কৃষক সহজেই স্বল্প দামে কিনতে পারছেন ধানের বীজ। বর্তমানে 300 একরের মতো ধান আবাদ হইতেছে, আউশ ধান। আমরা এখানে বহু শ্রমিক কাজ করতেছি। গত 4 বছর ধরে এটা আর কি আমাদের ডোমার খামারে এটা চালু করছে আমাদের ডিডি স্যার আসার পর থেকে। উৎপাদিত B98 জাতের ধান দিয়ে আগামী মৌসুমে অতিরিক্ত 39,000 একর জমিতে আবাদ করা যাবে বলে জানিয়েছে খামার কর্তৃপক্ষ। 400 মেট্রিক টন বীজ পাবো। এই বীজ দিয়ে পরবর্তী বছর 40,000 একর জমিতে ধান ফসল আবাদ করা যাবে, যা থেকে প্রায় 60,000 মেট্রিক টন খাদ্য ফসল উৎপাদন হবে। ডোমার ভিত্তি বীজ আলু উৎপাদন খামারে মোট জমির পরিমাণ 514 একর। শাকির হোসেন বাদল, সময় সংবাদ, নীলফামারী। বেনাপোলে কাস্টমস ও বন্দরে স্বাক্ষর জালিয়াতি করে শুল্ক ফাঁকি দিয়ে আনা 8 কোটি টাকা মূল্যের MS ব্ল্যাক আয়রন লাইন পাইপ জব্দ করা হয়েছে। বিস্তারিত জানতে বেনাপোল বন্দরে আছেন সহকর্মী আজিজুল হক, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে যে সমস্ত পণ্য আমদানি হয় সে সমস্ত পণ্য যাতে সঠিকভাবে সরকারের আমদানি শুল্ক পরিশোধের মাধ্যমে বন্দর থেকে খালাস হয়, তার জন্য কিন্তু বন্দরে কাস্টমস এবং কাস্টমস শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা দায়িত্বে রয়েছেন। তবে মাঝে মাঝে দেখা যাচ্ছে কিন্তু এই সমস্ত শুল্ক এবং কাস্টম কর্মকর্তাদের চোখে ধুলো দিয়ে কখনো এই সমস্ত কর্মকর্তাদের সাথে গোপন আতাত করে CNDF এবং আমদানিকারকরা সরকারের কোটি কোটি টাকা রাজস্ব ফাঁকি দিয়ে তারা কালো টাকার পাহাড় গড়ছে। এমনই একটি চালান গতকাল সরকারি জাতীয় নিরাপত্তা সংস্থা NSA এর তথ্যের ভিত্তিতে আটক করেছে বেনাপোল কাস্টম কর্মকর্তারা। আমরা প্রাথমিক অবস্থায় বেনাপোল স্থল বন্দরে এসে যেটি জানতে পেরেছি যে আমদানিকারক ঢাকার প্রাইম ইঞ্জিনিয়ারিং কয়েকদিন আগে 13 ট্রাক এই যে পাইপ লাইন সেটি ভারত থেকে আমদানি করে এবং আমদানি পর এই পণ্য চালানটি ছাড়করণের দায়িত্বে ছিলেন বেনাপোলের CNDF এজেন্ট গনি অ্যান্ড সন্স। তবে সঠিক নিয়ম না মেনে এই CNDF এজেন্ট গনি অ্যান্ড সন্স কাস্টমসের এবং বন্দরের স্বাক্ষর জাল করে এই সমস্ত পণ্য খালাসের চেষ্টা করছিল। এ সময় জাতীয় নিরাপত্তা সংস্থা NSA গোপন তথ্যের ভিত্তিতে এই পণ্য চালানটি জব্দ করার নির্দেশ দিয়ে কাস্টমকে অনুরোধ জানান এবং কাস্টমস প্রাথমিক তদন্ত করে দেখতে পান যে এই যে
সিল জালিয়াতি করা হয়েছে কাস্টমসের, সেটির সত্যতা মেলে এবং সত্যতা মিলাই কিন্তু এই পণ্য চালানটি জব্দ করা হয়েছে। এই পণ্য চালানটির মূল্য প্রায় ৮ কোটি টাকা এবং এখানে প্রায় ১ কোটি টাকার শুল্ক ফাঁকির চেষ্টা হচ্ছিল বলে আমরা জানতে পেরেছি। আপনি জানেন যে এই কাস্টমস সঠিকভাবে যে রাজস্ব পরিশোধের ব্যাপারে কিন্তু বন্দরে বিভিন্ন নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, কিন্তু এই যেমন সিসি ক্যামেরা রয়েছে, কাস্টমসের বিভিন্ন গোয়েন্দা সংস্থা রয়েছে, কিন্তু প্রতিনিয়ত কিন্তু এ ধরনের শুল্ক ফাঁকির ঘটনা ঘটছে। আমদানিকারকরা আমাদেরকে বলছেন যে প্রতি বছর এই বেনাপোল বন্দর থেকে প্রায় ১০,০০০ কোটি টাকা রাজস্ব আদায়ের কথা, কিন্তু শুল্ক ফাঁকি প্রচুর পরিমাণে বেড়ে যাওয়ায় কিন্তু ৬,৫০০ কোটি টাকার ঊর্ধ্বে কিন্তু এই রাজস্ব আসছে না এবং এই অনিয়মের সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠিনভাবে যে শাস্তিমূলক ব্যবস্থা, সেই শাস্তিমূলক ব্যবস্থা কাস্টম কর্তৃপক্ষ গ্রহণ না করায় বারবার কিন্তু এই শুল্ক ফাঁকির ঘটনা ঘটছে। এনএসআইর সাম্প্রতিক অভিযানে আমরা দেখতে পেয়েছি ১৮ কোটি টাকা সালফিউরিক অ্যাসিডের চালান, ৩ টন গোল্ড পাউডার, ক্যাপসিয়াম চালান এবং বিভিন্ন ধরনের মাদক দ্রব্যের চালান কিন্তু বেনাপোল বন্দরে যে সরকারি নিরাপত্তা সংস্থা এনএসআই তারা জব্দ করে কাস্টমকে সহযোগিতা করেছেন রাজস্ব আদায়ের। তো এই ছিল বেনাপোল স্থল বন্দর থেকে যে ১৩ ট্রাক আয়রন যে লাইন পাইপ জব্দ করেছে এবং C&F গনি অ্যান্ড সন্সের যে অনিয়ম বা জালিয়াতির ঘটনা ধরা পড়েছে তার সর্বশেষ। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম বেনাপোল থেকে। এসিআই কনজিউমার ব্র্যান্ডস বাজারে নিয়ে এলো নতুন ব্যালেন্স ময়েশ্চারাইজার বিউটি সোপ লিনিও। এই নতুন পণ্যটির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিআই কনজিউমার ব্র্যান্ডের বিজনেস ডিরেক্টর কামরুল হাসান, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনসের GM মোহাম্মদ নাহিদ নেওয়াজ এবং বিজনেস ম্যানেজার জামান আসিফ আহমেদ সহ আরও অনেকে। অনুষ্ঠানে তারা পণ্যটির ভবিষ্যৎ সম্ভাবনা ও প্রত্যাশার কথা জানান। লিওনা বিউটি সোপ বাজারে পাওয়া যাবে রোজ অ্যান্ড গ্লিসারিন অ্যান্ড কোকোনাট মিল্ক। এর মূল বিশেষত্ব হলো ত্বকের আর্দ্রতার সামঞ্জস্যতা বজায় রাখা এবং ত্বকের কোমলতা ও উজ্জ্বলতা বৃদ্ধিতে সহায়তা করা। বিদেশি পর্যটকদের জন্য বাংলাদেশের ভিসা সহজীকরণ বিষয়ে কাজ করবে পররাষ্ট্র মন্ত্রণালয়। সকালে পর্যটন দিবস উপলক্ষে আয়োজিত এক সেমিনারে একথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এ সময় ভিসা সহজীকরণের পাশাপাশি নিরাপত্তা প্রদান, সহযোগীকরণ নিয়ে কাজের আগ্রহ দেখান তিনি। বলেন বাংলাদেশের পর্যটন খাতকে সমৃদ্ধ করতে সরকারি বেসরকারি পর্যায়ে থেকে এগিয়ে আসতে হবে। এ সময় বক্তারা দেশের পর্যটন খাতের নানা সমস্যার কথা তুলে ধরেন। এছাড়া পর্যটন শিল্পে আরও বেশি তরুণদের সম্পৃক্তকরণ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশের সম্ভাবনাময় এই খাতকে তুলে ধরার আহ্বান জানান। The ease of visa is more important. We should go for an effort so that we can have the visas easily online, paying the fee even. There is no problem. Political instability, inadequate branding, poor infrastructure and investment, and improper marketing strategies may limit the growth of this industry. ভারতের ভিসা কড়াকড়িতে বাংলাদেশি পর্যটক শূন্য হয়ে পড়েছে সিটি অফ জয় কলকাতায়। রুপির বিপরীতে কমেছে বাংলাদেশের টাকার মানও। এতে জরুরি প্রয়োজনে যাওয়া বাংলাদেশি পর্যটকরা ভ্রমণ কাটছাট করে ফিরছেন নিজ দেশে, যার জেরে প্রভাব পড়েছে কলকাতার অর্থনীতিতে। বিশ্বজিৎ দাসের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। মার্কো স্ট্রিটের একটি কোনায় বসে ২০ বছর ধরে পেয়ারা বিক্রি করেন দক্ষিণ ২৪ পরগনার আলমগীর মৃধা। বাংলাদেশি পর্যটকরাই তার প্রধান ক্রেতা। ফলে এতদিন ৩ সন্তানকে পড়াশোনা করিয়ে ২ ভাইয়ের সংসারে দিব্যি ভালোই চলছিল তার। তবে গেল কয়েক মাস ধরে তার ব্যবসা প্রায় বন্ধ হওয়ার মুখে। আগে যেখানে দিনে ২৫ কেজি পেয়ারা বিক্রি করতেন, আর এখন সেখানে ৮ থেকে ১০ কেজি পেয়ারাও বিক্রি করতে পারছেন না। মেডিকেল ও জরুরি প্রয়োজনে ভিসা ছাড়া অন্য ভিসা বন্ধ থাকায় বাংলাদেশি পর্যটক শূন্য হয়ে পড়েছে কলকাতা। এতে করুণ অবস্থায় কলকাতা ঢাকা কলকাতা রুটের বাস ব্যবসায়ীরাও। শুধু আমার কেন, আশেপাশে যত দোকান আছে সবই সকলের অবস্থা একই, সকলের অবস্থা একই। হ্যাঁ, এবার ও বাংলাদেশ থেকে ভাইরা বেশি আসলে তবে তো আমাদের
বেচাকেনা বেশি হবে। পুরো শূন্য, এখন কোনো যাত্রী আসা যাওয়া হচ্ছে না। যেগুলো আগে পুরনো ভিসা আছে তারাই আসা যাওয়া করছে, সীমিত লোক। আমাদের ব্যবসার খুব সমস্যা হচ্ছে। এর সঙ্গে যুক্ত হয়েছে রুপির বিপরীতে বাংলাদেশি টাকার দাম পতনের ঘটনা। সোমবার কলকাতার বাজারে বাংলাদেশি 100 টাকায় মিলেছে 68 রুপি। টাকার হিসেব মেলাতে না পেরে অনেকেই জরুরি কাজ শেষ করে দ্রুত বাংলাদেশে ফিরছেন, আর যারা রয়েছেন তারাও পড়েছেন মারাত্মক অর্থনৈতিক সংকটে। আমি যদি 100 টাকা আমি বাংলাদেশে নিয়ে আসি, প্রায় হাফ চলে যাচ্ছে। তো এটা কিন্তু একটা বিশাল ব্যাপার। টাকার মানে এতই পড়ে গেছে যে আমরা এসে লাভ হচ্ছে না। এক রেট ধরে আসছে এখানে, আমরা ভাবছি যে আমরা গেলে 73, আমরা শুনে আছে 73, 74 করে রেট পাবো, এখানে আমরা 68, 67 করে রেট পাচ্ছি। বাংলাদেশে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের পর মেডিকেল ও জরুরি প্রয়োজন ছাড়া ভিসা না দেওয়ার ঘোষণা দিয়েছে নয়াদিল্লি। কলকাতায় বেড়াতে আসা বাংলাদেশিরা বলছেন যে তাদের এই ভ্রমণ পরিকল্পনা কাটছাট করতে হচ্ছে, আর এর অন্যতম কারণ বাংলাদেশি মুদ্রার দরপতন। আর স্থানীয় ব্যবসায়ীরা বলছেন যে এই মুদ্রা দরপতন হওয়ার ফলে তারাও ব্যবসায়িকভাবে মার খাচ্ছেন। কলকাতার মার্কুই স্ট্রিট থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলে ভারত পাকিস্তানকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের চেয়েও বেশি অর্থ সহায়তা দিত, এমনই মন্তব্য করেছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ। অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে চেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান সরকার। সহযোগিতার আশায় বিভিন্ন দেশ ও সংস্থার শরণাপন্ন হচ্ছে দেশটি। পাকিস্তানের অর্থনৈতিক দুরবস্থা নিয়ে মন্তব্য করেছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। অটল বিহারী বাজপেয়ীর এক উক্তিকে টেনে পাকিস্তানের সঙ্গে ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলে নয়াদিল্লি ইসলামাবাদকে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF এর চেয়েও বেশি সহায়তা দিত বলে মন্তব্য করেন তিনি। अटल बिहारी वाजपेयी जी कहा करते थे, जिंदगी में दोस्त बदल जाते हैं लेकिन पड़ोसी नहीं बदलता। यदि हमसे बेहतर रिश्ते बनाकर जी रखते, आज जो आपको इंटरनेशनल मॉनेटरी फंड से जो मांगना पड़ा है उससे ज्यादा तो हम दे देते हैं। রাজনাথ সিং 2014-15 সালের জম্মু ও কাশ্মীরের উন্নয়ন প্যাকেজের কথা উল্লেখ করেন। নরেন্দ্র মোদীর ওই প্যাকেজ বর্তমানে 90,000 কোটি রুপিতে পৌঁছেছে বলে জানান রাজনাথ। IMF এর কাছে পাকিস্তান যে অর্থ চেয়েছে এটা তার চেয়ে অনেক বেশি বলেও মন্তব্য করেন তিনি। আন্তর্জাতিক ঋণ সহায়তাকে পাকিস্তান সন্ত্রাসবাদ বিস্তারের জন্য ব্যবহার করছে বলে দাবি করেন রাজনাথ। বলেন, যখন সন্ত্রাসবাদের কথা আসে তখনই পাকিস্তানের নাম পাওয়া যায়। মালিহা সুরাবার্দি, সময় সংবাদ। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। শাহজালাল বিমানবন্দরের 3 কিলোমিটার এলাকা নীরব ঘোষণা, পর্যায়ক্রমে সারা দেশে নিয়ন্ত্রণ হবে হর্ন, পলিথিন নিষিদ্ধে সুপার শপে আজ থেকে অভিযান। আসলে আজও অস্থিরতা, বিভিন্ন দাবিতে নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ করেছে পোশাক শ্রমিকরা। কয়েক কিলোমিটার জুড়ে দীর্ঘ যানজট, গাজীপুরেও বিক্ষোভ। এবং সমবায় ব্যাংক থেকে 12,000 ভরি স্বর্ণ লোপাটে উঠে আসে সাবেক চেয়ারম্যান মহির নাম। দুদকে তদন্তে বেরিয়ে এলেও রহস্যজনক কারণে বাদ যায় চার্জশিট থেকে। এই ছিল সময়ের বাণিজ্য, সঙ্গে থাকুন সময়।